গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের টপিক নিয়ে। আজকে খুব ক্লান্ত, কালকে থেকে বাড়িতে পুজো থাকলে যা হয়, যদিও আমার মেয়ে সব জোগাড় যন্ত্র সমস্ত করে দিয়েছে, যেগুলো আগে আমি নিজে হাতে করতাম এখন ও সব করে দিয়েছে। আমি পুরোহিত ছিলাম আর রান্নাঘরের দায়িত্ব। তো যাই হোক, আসতে তো হবে, গজ বানাতে হবে। তো আজকের হ্যাশট্যাগ আমরা সকলের টপিক দিয়েছে আমাদের শাশ্বতী। ওর চ্যানেলটার নাম হচ্ছে ফিউ মিনিটস উইথ মি। এরা এখন কেউই ভিডিও দেয় না, এরা এখন কেউ ভিডিও দিচ্ছে না। তো যাই হোক, আমি না খুব একটা কাউকে জোর করতে পারি না। আমি হয়তো জোর করলে দাও 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 করলে হয়তো দেবে, কিন্তু আমি সবসময় বলি না, আমি আমার মেয়েটাকে পর্যন্ত জোর করতে পারি না, যার জন্য আমার মেয়ে ভালো করে খাওয়া শেখেনি। আমি তাই বলি, যখন শ্বশুরবাড়িতে যাবি দোষটা হবে মায়ের, ভালোটা তো বলবে না। খারাপ খেতে শেখোনি, মা শেখায়নি, আমার হচ্ছে তাই। আমি কখনো কাউকে না জোর করতে পারি না। হয়তো ম্যাক্সিমাম 2-1 বার হয়তো জিজ্ঞেস করব, খোঁজ নেব হয়তো, ব্যাস দ্যাটস ইট। তারপর আর পারি না, আমি মানে জোর করতে পারি না, কেননা সকলে বড় হয়েছে। তো আমরা কয়েকজন মাত্র হ্যাশট্যাগ আমরা সকলে টিম 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 করে আলো জ্বলছে, সে জ্বলুক, তাতে কোনো আপত্তি নেই। ওই অল্প আলোতেও কিছুটা রাস্তা অন্তত আলো হবে। তো যাই হোক, যেটা বলছি যে আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিকও দিয়েছে, শাশ্বতী দিয়েছে। ওটা হচ্ছে, একটা হচ্ছে যে সম্পর্ক ঠাকুর করুক এরকম যেন না হয়, সম্পর্ক ফাটল ধরলে সেটাকে ঠিক করা যায়। আর আরেকটা হচ্ছে খুব সুন্দর বিষয়, আরেকটা হচ্ছে ইম্পসিবল, মানে আই অ্যাম পসিবল। তো আমার জীবনে তো খুবই, মানে এটা খুবই ঠিক। তবে সম্পর্কের ফাটলের ব্যাপারটা না খুব ফান্ডামেন্টাল, মানে দুপক্ষর ব্যাপারটা একটু জানলে বেটার হয়। মানে কিছু কিছু সম্পর্ক আছে যেগুলো, ধরো আমি সবসময় তোমাদের বলতে থাকি যে আমি কখনো না আমাদের, মানে আমি যে প্র্যাকটিসটাই আছি, আমি সবসময় তোমাদের বলি শুধুমাত্র আমি আমার প্র্যাকটিসের লোকজনকেই বলবো এরম নয়। তো আমার মেন্টর, আমার যিনি মেন্টর, আমি সবসময় বলি ডক্টর দাইসাকু ইকেদা। আমি নামটা বলি যাতে মানুষের কাছে নামটা ছড়ায়। তো সেই আমার যিনি মেন্টর, উনি কিন্তু শুধুমাত্র যারা প্র্যাকটিস করে তাদেরকে বলে ক্ষান্ত ছিলেন না। উনি দুনিয়া ভরের মানুষকে, মানে ইভেন একটা মুদির দোকানেও যদি যেতেন সেখানেও কিন্তু উনি চেষ্টা করতেন ওনার বিহেভিয়ার দিয়ে, ওনার মানে অস্তিত্ব দিয়ে উনি মানুষকে কানেক্ট করানোর কজের। তো সেটাই বলছি, আমি কিন্তু সবসময় ওটাই বলার চেষ্টা করি যে আমি যেটা শিখি সেটা আমি গোপনে নিয়ে বসে থাকি না। আমি সবসময় যতটুকুই শিখি, যদি এক অংশও শিখি, সেটাকে আমি ভেঙে চুড়ে একদম সহজ করে, মানে হজম করার যোগ্য করে, সেটাকে ইজি করে আমি সেটা মানুষের মধ্যে ছড়িয়ে দিই। তো আসলে কিন্তু যে কোনো সম্পর্ক ঠিক করতে গেলে এই ব্যাপারটা খুব দরকার, মানে আমাকে নিজেকে জানতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে এই সম্পর্কগুলো ঠিক হয় না, বা সম্পর্ক একবার যেটা ফাটল ধরে, খুব কথা আছে এরকম প্রচলিত কথা, যে আয়নায় ফাটল ধরেছে সেই আয়না আর জোড়া লাগে না। তো সে তো প্রচলিত ধারণা, কিন্তু আমরা এটাও তো ভাবতে পারি যে সে আয়নাটা বদলে নতুন একটা আয়না তো আনা যায়, আমরা দেখব, কিন্তু সেটা সদিচ্ছা থাকতে হবে। তো সবসময় আমি তোমাদের বলি যে আমি সবসময় প্রচলিত কথার উপরে ওঠার একটা চেষ্টা করি, এবং সেটাও আমার মেন্টরের হাত ধরে। তো যেটা আমি শিখেছি সেটা আমি সবসময় মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চাই, এবং প্রথম দিন থেকে আজকে প্রায় 1.5-2 বছর হলো আমি বলে চলেছি যে যতক্ষণে না নিজেরা আমরা শিখবো ভালো হতে, আমরা অন্য কাউকে ভালো হওয়ার আশা করতে পারি না, বা অন্য কেউ আমাকে আমার ভাঙা আয়না চেঞ্জ করে নতুন আয়না দেবে আমরা আশা করতে পারি না। তো জীবনটাও ঠিক তাই, সম্পর্কগুলো ঠিক তাই। ফাটল ধরলে সেই ফাটলটা, কিছু কিছু ফাটল আছে যেগুলো আমরা বলি সবসময় যে, আমি এর আগেও বলেছি যে আমার সঙ্গেই এরম হলো কেন, কই সবার সাথে তো হয় না। তো বলছে নিজের মধ্যে ঝেঁকে দেখতে হয় যে ফান্ডামেন্টালি হয়তো কিছু ক্যারি করছি আমি। তো সেগুলো অনেক আছে, ওইসবের মধ্যে আর যাচ্ছি না, অত গুরু মানে কি বলবো, অত ভারী আলোচনার মধ্যে যাচ্ছি না। আমি একদম সহজ করে বলছি, একটা ঘটনা তোমাদের আমি বলছি, ঘটনা দিয়ে, মানে আমার নিজের জীবনের ঘটে যাওয়া, মানে আমার নিজের নয়, মানে কারোর সাথে ঘটে যাওয়া। তো একটি মেয়ে, তার বয়স তখন কত ছিল, বছর 27-28। তো সে আমার কাছে এসেছিল,
আমি তখন কলকাতায় থাকতাম। এবার আমার যে বেস্ট ফ্রেন্ড ও নিয়ে এসেছিলো যে একবার কথা বলি আমরা সবাই মিলে। তো আমার কাছে যখন এলো, ছোট্ট মেয়ে, 27-28 বছরের মেয়ে, তো যখন এলো আমার কাছে একরাশ সমস্যা নিয়ে, এবং মানে সম্পর্কের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে আছে, মানে সম্পর্কটা এই ভাঙলো। তো সব কথা তো সম্ভব নয় বলা, সব কথা বললে হয়তো আরও বোঝানো যেত, কিন্তু আমি কিন্তু ঝাঁপিয়ে পড়েছিলাম। যে বলে না বাইরের লোক পারে না, হ্যাঁ বাইরের লোক পারে, যে বাইরের লোকও পারে। যদি সেই বন্ধু হয়ে আমরা উঠতে পারি, আমরা পারি, কে বলে পার, সেই সদিচ্ছাটা থাকতে হবে। আমি ঝাঁপিয়ে পড়েছিলাম। আমার যা কিছু বিদ্যা, যা কিছু শিক্ষা, আমি কিন্তু একবারও ভাবিনি যে এগুলো আমি বলবো কি বলবো না। আমি একটা মানুষকে, একটা সংসার ভেঙে যাবে, এটা মানে পরবর্তীকালে আমি আমার মেন্টরকে চিঠি দিয়েছিলাম, লিখেছিলাম, তো বলছে একদম মানে সাদা পরিষ্কার কাগজের মতো, মানে মনগুলোর এরকম হতে হবে। তো সত্যি কথা, আমি আমার বিদ্যা শিক্ষা নিয়ে বসে থাকিনি, আমি ঝাঁপিয়ে পড়েছিলাম ওকে। আমি খালি ওকে একটাই বলেছিলাম যে আমার হাতটা ধরবি। তখন না আমার দিকে অবাক হয়ে তাকিয়েছিল, যে মানে বুঝতে পারিনি মানে। তো আমি বললাম যে ঝড় উঠবে, কেননা যখনই আমরা কজ করতে যাই না, যখনই আমরা একটা বিভিন্ন দিক থেকে বিভিন্ন কথা, মানুষের ব্যথা দেওয়া কথা, আমাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার মতো প্রচুর কথা উঠবে। সেই ঝড় সামলাতে গেলে আমি আছি তোর সাথে, আমার হাতটা ধরবি তো? তখন বলেছিল হ্যাঁ। এবং আজও ও আমাকে মা বলে, মানে ওই জায়গাটা আমাকে ও দিয়েছে। তো সেটাই বলছি, ঝাঁপিয়ে পড়েছিলাম আমার সন্তানের মতো। তো ওকে আমি প্রথম দিন থেকেই একটা কথাই বলেছিলাম, যে নিজের কাছে প্রশ্ন কর যে তুই কি এই সম্পর্কটা বাঁচাতে চাস? তো ও আমাকে পরে, 2 দিন পরে আমাকে ও জানিয়েছিল যে হ্যাঁ বাঁচাতে চাই। কেননা বন্ধু বান্ধব সবাই বলছিল যে তোর হাজব্যান্ড তোর সাথে এরকম করে, ছেড়ে দে, তুই তো চাকরি বাকরি করিস, তোর ওর সঙ্গে থাকার কি দরকার। তখন আমি ওকে বলেছিলাম যে প্রথম প্রশ্ন হচ্ছে সম্পর্কটা ইজি ভেঙে বেরিয়ে যাওয়া। চাকরি বাকরি করে, মোটা টাকা রোজগার করে, ভেঙে চলে যাওয়া ইজি, কিন্তু কোনো গ্যারেন্টি নেই যে এই সম্পর্কটা স্বামী স্ত্রীর মধ্যে আজকে আছে এরকম ফাটল ধরেছে অন্য কোনো জায়গায়। ইভেন এমনও হয় যে পরম বন্ধু বা বাবা মা, মানে যদি কর্ম থাকে, বাবা মার সঙ্গে সম্পর্কও খারাপ হয়ে যায়, মানে যদি কর্মটা থাকে। তো আমি ওকে প্রশ্ন করেছিলাম প্রথম দিন, যে ওই সেই ঘুরে ফিরে আমার গুরুর কাছ থেকে যা শেখা, আমি কিন্তু নিয়ে বসে থাকিনি, আমি সবটুকু নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলাম যে দেখা যাক না, একটা সম্পর্ক যদি বাঁচাতে পারি, আমি আমার মেন্টরের কাছে রিপোর্ট করতে পারবো যে আমি ছিলাম ওর সাথে। তো এগুলোই মানুষের জীবনের অভিজ্ঞতা। তো ও আমাকে 2-3 দিন পর ফোন করে আমায় বললো যে না, আসলে সকলে বলছে যে আমি আসলে খেই হারিয়ে ফেলেছি, যে অন্যায়কে প্রশ্রয় দেব নাকি আমি। তখন আমি ওকে বললাম নেক্সট কথাটা, যে অন্যায়টা তোর সাথে হচ্ছে তোর বন্ধুদের সাথে হয়েছে? বলছে না, ওদের অন্য রকম। মানে এক একটা মানুষের এক একটা স্টোরি। তোর লাইফের ডিজাইন এটা হয়েছে, এটা তুই বেরিয়ে চলে আসতে পারবি ভেরি ইজি, নাকি একটু সময় দিবি, যে দেখি না একটু সময় দিয়ে ডিজাইনটা চেঞ্জ করা যায় কিনা। এবং ওই যে আমার হাত ধরেছিল, বলছিল হ্যাঁ। আমি বললাম মাস 2-3 সময় দিবি নিজেকে। ও তখনও পর্যন্ত জানতো ওই মাস 2-3 আমি জানি না তোমাদের বোঝাতে পারছি কিনা, ও তখনও পর্যন্ত ওর বদ্ধমূল ধারণা ছিল রঞ্জনা আন্টির হাত ধরে বোধহয় এই 2-3 মাসে ও ওর বরকে এবং ওর শাশুড়িকে পাল্টে ফেলবে। কিন্তু সেটা একেবারেই নয়। ওই 2-3 মাসে একটা রিগরাস একটা আজকেই আমরা আলোচনা করছিলাম যে পিছনে কি চলে, পর্দার পিছনে। ওপর থেকে মনে হয় খুব ইজি, এই মানুষটা বক বক করছে, অনেক কিছু বলে দিচ্ছে, কিন্তু তার পিছনে খাটনিটা সেটা একমাত্র ঈশ্বর জানেন। তো ওই 2-3 মাসে ও বুঝলো যে না, আমার স্বামীকে বদলানোর দায়িত্ব, মানে আমার ক্ষমতা নেই, বা আমার মাদার ইন ল, আমার শাশুড়িকে বদলানোর ক্ষমতা আমার নেই। যে ক্ষমতা আছে আমি আমার নিজেকে আমি বদলাতে পারি। তো ওটা প্রথম স্টেপ ছিল ওর। তো ওই 2-3 মাসে ওর সঙ্গে কথা বলে বলে ওর প্যাটার্নসগুলো চেনার চেষ্টা করলাম। এবং ওই জন্য বলে যে প্রার্থনা করতে হয় যে আমার জীবনে কাউকে পাঠাও। সত্যি মারাত্মক কথা। প্রত্যেকটা মা যদি বাচ্চাদের এটা ধরিয়ে দেয় যে একটা মানুষ লাগে যার কাছে তুমি সব, মানে আমি এমন মানুষও দেখেছি অন্যায়ের পর অন্যায় করে গেছে, কিন্তু কেউ তাকে বোঝানোর নেই। তো সেক্ষেত্রে না প্রার্থনা করতে হয় যে আমাদের কথা ও শোনে না, এমন একটা মানুষ আসুক যে ওর কথা শুনবে। এটা প্রার্থনায় করতে হয়, না হলেই আর্গুমেন্ট হবে, না হলেই ঝগড়া হবে।
তার জন্য প্রার্থনা করতে হয়। এবং কখন প্রার্থনা আমি করব, আমার নিজের মধ্যে শত ভুল, আমি প্রার্থনা করছি, ওই প্রার্থনা লাগে না। ওই যে 2-3 মাস সময় নিয়েছিলাম নিজেকে পাল্টানো এবং নিজেকে পাল্টানো এবং প্রার্থনা, যে এমন একজন কেউ আসুক যার কথা ও শোনে। তো যাই হোক, এই করতে করতে 2-3 মাস মেয়েটি খুব কথা শুনলো, এরকম না যে 2 দিন শুনে 3 দিনের পরম নয়, ও একদম আমাকে ওই মায়ের মতো করে ধরে ফেললো, যে কিছু হলেই রঞ্জনা আন্টি এটা, রঞ্জনা আন্টি ওটা। আমার তাতে সুবিধা হলো, কেননা বাইরের থেকে ভুল বোঝানোর, টেকনিক্যাল জিনিস বোঝানোর, না ছেড়ে দে এভাবে হয় না, এভাবে হয় না। কেন যখনই অ্যাটেম্পটটা নিতে গেল নিজেকে বদলানোর, তখনই কিন্তু নেগেটিভিটি না ওকে ঘিরে ধরলো। যে কষ্টটা ওর ছিল সেটা হয়তো দ্বিগুণ আসতে শুরু করলো। দৌড়ে এলো আমার কাছে যে রঞ্জনা আন্টি আমার তো আরও সাংঘাতিক। আমার বন্ধুরা বলছে ইমিডিয়েটলি তুই ডিভোর্স ফাইল কর বা ওরকম। তো আবার সেই যে এই 2-3 মাস তুমি আমায় কথা দিয়েছো, 2-3 মাস ঠান্ডা হয়ে দেখো জিনিসটা। ওই করতে 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 যে ধরো যে শাশুড়ির সাথে একেবারেই হচ্ছিল না, তাকে বোঝানো যে ওই আসলে সব ব্যাপারটাই হচ্ছে আমাকে বিশ্বাস করবে, আমার গুরুকে গুরু বলছি আমরা অনেক সময় কি হয়, আমরা গুরুকেও বিশ্বাস করি না। এটা হলো না, গুরুদেব আমার কথা শুনলে না, এরম অভিজ্ঞতাও আছে। ভগবানকেও আমরা খারাপ কথা বলি, তুমি আমার কথা শুনলে না, আজকে থেকে তোমার পুজোই দেবো না, এরকম হয়। তো একটা মারাত্মক প্লাস পয়েন্ট ছিল যে ও বারবার ফিরে আসছিল আমার কাছে। তো যখনই ফিরে আসতো আমি কোনোদিন ওকে, আজকেও বলে, আমি কোনোদিন বলিনি যে আচ্ছা ঠিক আছে ছেড়ে দে, ডিভোর্স নিয়ে নে, কোনোদিন। আমি চেষ্টার কথা বলেছিলাম। তো ভিতরে ভিতরে আমার প্রার্থনা ছিল। তো একদিন ওকে আমি বললাম, যেদিন ওর মারাত্মক একটা কন্ডিশন, এবং এইগুলো আমাদের লাগে মানুষকে শেখানোর জন্য, ও না বাড়ির থেকে বেরিয়ে গিয়েছিল ওর শাশুড়ির সাথে, ওর মারাত্মক একটা, আর ওর হাজব্যান্ড তখন বাইরে থাকতো। তো শাশুড়ির সাথে মারাত্মক হলো এবং ও বাপের বাড়ি চলে গেল। আমাকে বাপের বাড়ি থেকে ফোন করলো। আমি ওকে, এটা কিন্তু একদিনের নয়, বারবারই বলছি, তা মাসের পর মাস, যদিও 2-3 মাসেও বুঝে গেছিলো যে স্ট্রাগলটা নিজেকে চেঞ্জ করার, নিজেকে যদি চেঞ্জ করি তাহলে যে ফাটলগুলো আমরা বলি না, ও ফাটলগুলো বদলাতে থাকে। কষ্ট খুব খুব সহজ নয়। তো যেদিন ও বাড়ির থেকে বেরিয়ে গিয়ে রাত্রেবেলা আমাকে ফোন করলো, এবং গাড়ি ও নিজে ড্রাইভ করে, ও একটা সাইডে গাড়ি, কেন মা বাবার সামনে বললে মা বাবা টেনশন করবে, তো একটা সাইডে গাড়ি থামিয়ে আমি বললাম যে এত রাতে গাড়ি থামানোও তো ঠিক নয়, এটা আমি এন্টারটেন করতে পারি না, তুমি বাড়ি যাও। বাড়ি গিয়ে আমার সাথে বলে না রঞ্জনা আন্টি 2 মিনিটে কথা বলে আমি বেরিয়ে যাব। তো যাই হোক, ও আমাকে বললো যে এরম ব্যাপার, শাশুড়ি ওকে মারাত্মক, সব কথা বলা যায় না। তো আমি বললাম তুমি বাড়ি যাও, আমি রাস্তায় দাঁড়িয়ে আসো, এখানে কথা বলবো না। ওই রকমভাবে সাবধানে, আজকে ঠাকুর না করুক, একটা দায়িত্ব নেওয়া না। তো ফিরে গেল বাড়িতে। ফিরে গিয়ে মা বাবার অলক্ষ্যে আমায় ফোন করে ঘটনাটা ভালো করে আমরা কথা বললাম আমাকে 2 দিন সময় দে, আমি তোকে বলছি কথা। ঠিক 2 দিন ওকে ওই উচ্চাটন ভাবেই হয়তো থাকলো। 2 দিন পর আমি ওকে ফোন করলাম, কেন ওই অবস্থায় না কোনো কথা ঢোকে না, একটু ঠান্ডা না হলে। তো ওকে আমি বললাম যে জানিস তোর শাশুড়ি না, আমি প্রেয়ার করছিলাম, আমার মনে হলো তোর শাশুড়ি তোর আগের জন্মে তোর সন্তান ছিল। বলছি কী বলছো রঞ্জনা আন্টি? হ্যাঁ, এটাই লাইফ, এদের সম্পর্ক এরকম। ওর মনে একটা বাচ্চার একটা ছিল, কিন্তু যদি ডিভোর্সই হয়ে যায় তাহলে আর কি, কোন দিকে এগোবে? আমি তখন বললাম জানিস তো, যে শাশুড়ির সাথে তোর এরকম, ওই শাশুড়ি কিন্তু তোর আগের জন্মে জানিস তো সন্তান ছিল। কেননা তখনও ওইটা না হলে সে কিছু জানে না, অত ডিটেল জানে না। আমি তো একটা কাজ কর, কোনো একটা আনফিনিশড হয়তো গত জন্মে কিছু ছিল যার জন্য তুই কমপ্লিট করতে পারিস নি, এ জন্মে তো শাশুড়ি হয়ে এসে তোকে এরকম করছে, তুই পারবি? তুই বলছে হ্যাঁ আন্টি আমি চেষ্টা করবো। আমি দায়িত্ব নেই, ওনার জীবন, ওনারও তো প্রচুর না পাওয়া আছে, ওনারও প্রচুর ডিসস্যাটিসফ্যাকশন আছে, বিধবা মানুষ, অসুস্থ, ওনার মা আছেন অসুস্থ মা, ছেলে বাইরে থাকে, ছেলেকেও কাছে পায় না, এবার যা হয় আগেকার দিনে মানুষের বিভিন্ন রকম, আমি অত ডিটেলে আর যাচ্ছি না। দিয়ে এবার ও দায়িত্ব নিল, দায়িত্ব নিয়ে সমস্ত করতে শুরু করলো। ইভেন একদিনের না, বারবার বলছি যে একদিনে ম্যাজিক হয়ে যায়নি, সময় লেগেছে। দিনের পর দিন আমার সাথে ফোনে কথা হয়েছে এবং বলতে থেকেছি। ওর খোঁজ না নিয়ে আমি ওর শাশুড়ির খোঁজ নিয়েছি, কখনো রাগ করেনি, কেননা ও বুঝতো যে ওটা একটা কিছু একটা চলছে, একটা ট্রেনিং চলছে।
শাশুড়ি মায়ের দায়িত্ব নিল। বাচ্চা মেয়েদের মতো শাশুড়ি মা যখন রাগ করতেন ও চুপ করে থেকে, যখন ঠান্ডা হতেন তখন কোনো আর্গুমেন্টের মধ্যে যেত না, বোঝাতো যে আমি তো আছি, তোমার ছেলে বাইরে আছে তো কী হয়েছে, আমি তো আছি। এই করে করে না শাশুড়ির মার কনফিডেন্স ধীরে ধীরে কি হলো, শাশুড়ি মায়ের সঙ্গে ওইরকম যে সম্পর্ক সেটা মধুময় হয়ে গেল। মানে যা হয়, তবে বারবারই বলছি একদিনে হয়নি, কিন্তু আজকে চাইলাম আজকেই ওরম নয়। এবং যতক্ষণে সম্পর্ক চেঞ্জ হচ্ছিল এই মেয়েটার ভিতরটা পাল্টে গেল। এখন আর ও আগের মতো সম্পর্ক নষ্ট করে দেওয়ার কথা বলে না, বা অধৈর্য হয় না, বা এরকম প্রচুর প্রচুর ধীরে ধীরে আরও অনেক কথা, সব কথা তো বলা যায় না, আমি কিছুটা শেয়ার করলাম, কেননা এগুলো ওই মানুষকে শেয়ার করার জন্য যে হ্যাঁ সম্পর্ক ঠিক হয়, কষ্ট আছে, ইজি নয়। তো যাই হোক, ওর হাজব্যান্ড আগে বাইরেই আসলে যা হয়, যেটা আমার মনে হয় বাড়িতে অশান্তি দেখলে না ছেলেরা একটু বাইরে থাকার একটা টেন্ডেন্সি হয়, এটা খুব স্বাভাবিক। এখানকার চাকরি নিয়ে আসার কোনো ব্যাপার ছিল না, ধীরে ধীরে এখানে চাকরির ইয়ে হলো, তারপরে আরও সম্পর্ক ঠিক হলো, হাজব্যান্ডের সাথে আমার কথা হলো, তাকে আবার তার যে মানে যে সম্পর্কটা ওদের ওই রকম হয়েছিল সেইটা এখন কিন্তু মানে একটা ম্যাজিক্যাল, একটা সুন্দর সম্পর্ক হলো, ভালো চাকরি হলো, এবং ওরা এখন বাইরে, এবং নেক্সট কিন্তু এতদিনে প্রথম কথা তো সম্পর্কটা যেটা একদম ভেঙে যাওয়ার দোরগোড়ায় ছিল, সেই সম্পর্কটাকে বাইরের কেউ না, ও নিজে ঠিক করলো, ওর নিজে সম্পর্কটা ও ঠিক। যদিও আমি হয়তো 20-25 মিনিটে আমি আর কতটা ডিটেল বলতে পারবো, কিন্তু হ্যাঁ সম্পর্ক ঠিক করতে গেলে না নিজেকে ঠিক হতে হয়। মানে নিজেকে, আমি হয়তো যদি ওর শাশুড়ির সঙ্গে কথা বলতাম তাহলে শাশুড়িকে কারেক্ট করার কথা বলতাম, বা ওর হাজব্যান্ডের সাথে যদি আমার যোগাযোগ হতো তাহলে, কিন্তু যেহেতু আমি এই মেয়েটির সাথে, কাজে ওকে ধরে আমাকে সে একজনকে চেঞ্জ করতে হবে, তবে গিয়ে সে দায়িত্বটা নিতে পারবে। তো সেইটাই, মানে নিজে যদি আমি নিজেকে পাল্টাতে পারি, আর যদি খুঁজে বের করি যে এটা কেন হচ্ছে, আমরা আসলে অত ফান্ডামেন্টালি দেখি না জিনিসগুলো, কেননা আমার সঙ্গে কেন এরম হয়, মানে সকলে, আমার ধরো 100টা বন্ধু, কথা বলছি, চলো 100টা ছেড়ে দাও, আমার ধরো 10টা বন্ধুর মধ্যে আমি যদি দেখতাম 10টা বন্ধুরই এরম হয়েছে, তাহলে আমি বুঝতাম যে আচ্ছা এটাই লাইফ। কিন্তু এটা তো লাইফ না, আমার যে কষ্টটা সেটা তো সবার হয় না। আমার একটা জায়গায় হয়তো আমার মনে হচ্ছে যেটা আমার মারাত্মক ডাউনফল বা মারাত্মক, সেটা বুঝতে হবে সেটা আমারই কোনো একটা প্রিভিয়াস কর্মা, যেটা বলে, মানে অন্য লাইফের কথা বলছি না, হয়তো এই লাইফের বা আমাদের ফ্যামিলির অনেক আছে, প্যাটার্নস আছে বিভিন্ন রকম, তো সেগুলোর জন্য তো সেটা দায় নিতে হবে, মানে সেটা নিজেকে একটা রেসপন্সিবিলিটি নিতে হবে। এবার তোমরা প্রশ্ন করতে পারো যে সকলে তো জানে না, তাহলে কি করে, মানে বলছি তো, মানে বলে না যে একটা ডাক্তারের ওষুধ একজন খেলেই কাজ দেয়, আবার একজন ধরো খেয়ে যাচ্ছে কাজ দেয় না, মানে আমরা এরকম দেখি চোখের সামনে যে একই ওষুধ একজন মানুষ খেয়ে যাচ্ছে কোনো কাজ দেয় না, ডাক্তার পাল্টেই যাচ্ছে, আবার আরেকজন ওই সেম ওষুধ খেয়ে, কেন, ওটার কারণই হচ্ছে ওইটা যে প্যাটার্নসগুলো পাল্টাচ্ছে। আমি পুজো করছি কিন্তু আমি নিজের প্যাটার্নস পাল্টাচ্ছি না, এও ঠিক তাই। তো আমার মনে হয় যে সম্পর্কের ফাটল, যে কোনো সম্পর্কের, মানে ওই দায়টা নেওয়া যে এরকম হলো কেন বা এরকম কেন, দায়টা নেওয়া, নিশ্চয়ই তাহলে কোথাও একটা আমার কোনো একটা বাকি, লোকে বলে না যে আমার কোনো ভুল নয়, বলে আনফিনিশড, কিছু একটা বাকি রয়ে গেছে, কিছু একটা ছেড়ে গেছে। আমরা যেরকম একটা এক্সাম্পল দিচ্ছি, আমরা দেখবে সবাইকে প্রশংসা করতে পারি না এ জন্মে, মানে এই ধর আমরা জানি না কাকে কজ বলে, আমার চোখের সামনে একটা ভালো কিছু এলো, কিন্তু যেহেতু আমার ইগোর থেকে, আমরা ইগোটা বুঝতেও পারি না, কিন্তু আমরা প্রশংসাও করি না, তাতে কি হয়, ভুল কর্ম না, এগুলো বলে আনফিনিশড, আনডান, মানে কিছুই না, একটা প্রশংসার কথা। তার জন্য বলে যে আমি একটা জিনিস 100 দিনের একটা প্রথম দিকে আমি আসলে নানা রকম চেষ্টা করতাম ইউটিউবে আসার পর যে কী করে মানুষকে শেখাবো, নিজেই বুঝতে পারতাম, তখন আমি 100 দিনের একটা চ্যালেঞ্জ করেছিলাম, তার মধ্যে কয়েকজন করেছিল, সেটা আমাকে জানিয়েছিল, তার মধ্যে ওটা ছিল যে 7 দিনের মধ্যে এতগুলো থ্যাংক ইউ
এতগুলো থ্যাংক ইউ বলবো বা এতগুলো আমি অ্যাপ্রিসিয়েট করব, মানুষকে প্রশংসা করবো, তুমি তো বেশ ভালো, বা তুমি তো এটা করতে গেলে না ওই শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথায় নিজের মনটাকে গামছার মতো নিংড়তে হবে। মানুষ দেখে, মানুষ প্রশংসা করে না, মানুষ ভালো কাজের মানে মানুষের ভালো যে একটা মানুষ কাজ করছে সেটার কোনো